আসসালামু আলাইকুম। আজকের তাজা খবরে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় হাসিনা সহ ১১৩ জনের বিরুদ্ধে মামলা। এরপর জানিয়ে দিব আমাকে স্যার বলার দরকার নেই বলছে তথ্য উপদেষ্টা নাহিদ। এবং জানিয়ে দিব কূটনীতিকদের প্রধান উপদেষ্টা শেখ হাসিনার স্বৈরশাসন সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে, সংস্কারের পর নির্বাচন। এদিকে বিবিসির অনুসন্ধান, হিন্দুদের বাড়িঘর মন্দিরে হামলা নিয়ে যে তথ্য উঠে এলো। সর্বশেষ জানিয়ে দিব সাবেক মন্ত্রী সহ আলোচিতরা কোথা থেকে গ্রেপ্তার হচ্ছেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় হাসিনা সহ ১১৩ জনের বিরুদ্ধে মামলা। কারওয়ান বাজারে ২০১৫ সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় তেজগাঁও থানায় মামলা হয়েছে। রবিবার সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ১১৩ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বাদী হয়ে মামলাটি করেন। এজাহারে বলা হয় ২০১৫ সালের ২০ এপ্রিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে বিএনপির মনোনীত প্রার্থী তাবিত আউয়ালের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন খালেদা জিয়া। দুপুর 12:30 থেকে 1টার মধ্যে কারওয়ান বাজার বাপেক্স ভবন, পল্লী ভবন, পরিবার পরিকল্পনা অফিস এবং কাব্যকশ সুপার মার্কেটের সামনে রাস্তার উপর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সশস্ত্র হামলা চালায়। ওই হামলায় বেগম খালেদা জিয়ার গাড়ি বহরের সব গাড়ি ভাঙচুর এবং সিএসএফ নিরাপত্তারক্ষী সহ বিএনপির অনেক নেতাকর্মী মারাত্মকভাবে গুরুতর আহত হয়। উক্ত বিষয়ে তেজগাঁও থানায় সহযোগিতা চাইলেও তারা নীরব ভূমিকা পালন করেন। রাজনৈতিক প্রভাবে ঘটনার সময় মামলা করিতে না পারায় বর্তমান প্রেক্ষাপটে বিলম্বে ন্যায় বিচারের স্বার্থে এজাহার দায়ের করিলাম। এই এজাহারে হুকুমদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ মোট 5 জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অর্থ যোগানদাতা হিসেবে 7 জনের নাম উল্লেখ করা হয়। আর হামলাকারী হিসেবে 101 জনের নাম উল্লেখ করা হয় মামলার এজাহারে। একই সঙ্গে অজ্ঞাতনামা আরো 500 থেকে 700 জন দুর্বৃত্ত ও হামলাকারীরা এ ঘটনায় অংশ নেয় বলে জানানো হয়। আমাকে স্যার বলার দরকার নেই বলছে তথ্য উপদেষ্টা নাহিদ। ছাত্র জনতার আন্দোলনে হতাহত সাংবাদিকদের পরিবারের পাশে থাকার ইচ্ছা প্রকাশ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আমাকে স্যার বলার দরকার নেই। আমি আপনাদের সন্তান হিসেবে এখানে এসেছি, জনগণের দাবি দাওয়া নিয়ে তাদের পক্ষে এসেছি, একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এখানে এসেছি। এখন আমি আপনাদের কাছে সেই সহযোগিতা কামনা করছি। রবিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। সামগ্রিকভাবে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের পরিস্থিতি এ মন্ত্রণালয়ের উপর নির্ভর করে। তথ্য উপদেষ্টা বলেন, সাগর রনি হত্যাকাণ্ড নিয়ে প্রহসন করা হয়েছে, এটা নিয়ে মন্ত্রণালয় কাজ করবে। এছাড়া স্বাধীন গণমাধ্যম কমিশনের কথা প্রাথমিকভাবে ভাবা হচ্ছে জানিয়ে তিনি বলেন, সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে এটি ঠিক করা হবে। এ সময় ছাত্র জনতার অভ্যুত্থানে গণহত্যার প্রকৃত চিত্র প্রকাশ করে তদন্তে সহায়তা করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, সাংবাদিকদের মধ্যে দলাদলি চায় না, মানুষের জন্য নিরপেক্ষ সাংবাদিকতার চর্চা হোক। কূটনীতিকদের প্রধান উপদেষ্টা শেখ হাসিনার স্বৈরশাসন সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে, সংস্কারের পর নির্বাচন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরশাসন দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, এমন একটি সময়ে এসে দেশে দায়িত্ব নিয়েছি যখন প্রায় সব ক্ষেত্রেই চরম বিশৃঙ্খলা, তাই নির্বাচন কমিশন, বিচার বিভাগ, জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমে প্রয়োজনীয় সংস্কারের পর অন্তর্বর্তী সরকার একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করবে। রাজধানীর একটি হোটেলে আজ সোমবার দুপুরে ঢাকায় বিদেশি বিভিন্ন মিশনের রাষ্ট্রদূত ও জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের প্রথম ব্রিফিং এ ডক্টর ইউনূস একথা বলেন। গণতান্ত্রিক ভবিষ্যতের নবযাত্রায় বাংলাদেশের বন্ধু, অংশীদার ও আন্তর্জাতিক সম্প্রদায় পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। পরে ব্রিফিং এ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টা বিদেশি কূটনীতিকদের পুরোপুরি সমর্থন চেয়েছেন। প্রধান উপদেষ্টা বলেন,
বলেন, বাংলাদেশের বন্ধুত্বের মধ্যে থাকতে পেরে আনন্দিত। 2 সপ্তাহ আগে বাংলাদেশ দ্বিতীয় বিপ্লবের সাক্ষী হয়েছে। শেখ হাসিনার নৃশংস শাসনের বিরুদ্ধে জেগে উঠেছিল লাখো বীর ছাত্র জনতা, কিন্তু তার দলের ছাত্র সংগঠনও শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশের স্বাধীনতার পর থেকে দেশে ভয়াবহতম বেসামরিক গণহত্যা করার পর তিনি দেশ ছাড়েন। ডক্টর ইউনূস বলেন, আমি সেই সমস্ত বীর ছাত্র এবং নিরীহ মানুষদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই যারা সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন। আমাদের সাম্প্রতিক স্মৃতিতে অন্য কোনো দেশের ছাত্রদের তাদের ন্যায়, তাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা প্রকাশের জন্য এত মূল্য দিতে হয়নি, যেখানে একটি বৈষম্য মুক্ত, ন্যায়সঙ্গত এবং পরিবেশ বান্ধব একটি দেশের স্বপ্ন দেখতে হয়েছে, যেখানে প্রতিটি নাগরিকের মানবাধিকার সম্পূর্ণরূপে সুরক্ষিত থাকবে। বিবিসির অনুসন্ধান, হিন্দুদের বাড়িঘর মন্দিরে হামলা নিয়ে যে তথ্য উঠে এলো, ভিডিওগুলো অত্যন্ত বেদনাদায়ক। কোনটিতে আগুনে বাড়িঘর জ্বলছে, কোনটিতে ভয়ানক সহিংসতা, কোনটিতে আবার সহায়তা চেয়ে নারীদের ক্রন্দনের দৃশ্য। এসব ভিডিও যারা ছড়াচ্ছেন তাদের বক্তব্য, দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আকস্মিক পতনের পর বাংলাদেশে ঘটে চলা হিন্দু গণহত্যার প্রমাণ এগুলো। স্টেফেন এক্সেল লেলন এই ব্যক্তিদের একজন। সামাজিক যোগাযোগ মাধ্যমে টমি রবিনসন নাম ব্যবহার করে এমন প্রচারণা চালানো। এক্সেলে লেলন ব্রিটিশ উগ্রপন্থী কর্মী। যুক্তরাজ্য সংগঠিত দাঙ্গার সময় উত্তেজনা সৃষ্টিকারী পোস্ট দিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি। এখন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে ভুয়া ভিডিও ছড়ানোই যুক্ত ব্যক্তিদের সঙ্গে তিনি যোগ দিয়েছেন। সতর্ক বার্তাও থাকছে তার ভিডিওতে। সংখ্যালঘুদের উপর মুসলিমদের হামলার দাবি সংবলিত বেশ কিছু ভিডিওর সত্য মিথ্যা যাচাই করেছেন বিবিসির গ্লোবাল ডিসইনফরমেশন টিমের জ্যাকি ওয়েকফিল্ড ও বিবিসি ভেরিফাইয়ের শ্রুতি মেনন। তারা দেখেছেন অনলাইনে এ নিয়ে ছড়ানো অনেক ভিডিও দাবি ভুয়া। হিন্দু মন্দিরে হামলার মিথ্যা দাবি। বাংলাদেশে 2 সপ্তাহ ধরে খবরের শিরোনাম জুড়ে থাকছে ছাত্র আন্দোলনে 4 শতাধিক মানুষ নিহত হওয়া এবং এর ধারাবাহিকতায় গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের ও তার দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা। শেখ হাসিনা সরকারের পতনের এই ঘটনায় উদযাপন সহিংসতায় রূপ নেয়। দাঙ্গাকারীরা তার ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীদের নিশানা করেন, যে দলে রয়েছেন হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের সদস্যরা। মাঠ পর্যায়ে খবর নিয়ে জানা গেছে এই সহিংসতা ও লুটের প্রভাব পড়ে হিন্দু সম্প্রদায়ের লোকজন ও সম্পত্তির উপরও। কিন্তু প্রতিবেশী দেশ ভারতে উগ্রপন্থী ইনফ্লুয়েন্সাররা এ নিয়ে ভুয়া ভিডিও তথ্য ছড়িয়েছেন। এতে প্রকৃত ঘটনা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এই প্রচারণাকারীদের দাবি, ইসলামপন্থী মৌলবাদীরা হিন্দুদের বিরুদ্ধে সহিংস এজেন্ডা নিয়ে সাম্প্রদায়িক সহিংসতা চালিয়েছেন। ভাইরাল হওয়া এক পোস্টে একটি মন্দিরের ছবি জুড়ে দাবি করা হয় এটিতে আগুন দিয়েছেন বাংলাদেশের ইসলামপন্থীরা। বিবিসি ভেরিফাইয়ে দেখা গেছে চট্টগ্রামের নবগ্রহ মন্দির হিসেবে চিহ্নিত ভবনটি সহিংসতা চালাকালে অক্ষত ছিল। প্রকৃতপক্ষে আগুন জ্বলছিল কাছাকাছি থাকা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে। ঘটনার পর বিবিসির সংগ্রহ করা বিভিন্ন ছবিতে আওয়ামী লীগের সদস্যদের মুখচ্ছবি সংবলিত পোস্টারের ধ্বংসাবশেষ দেখা গেছে। স্বপন দাস ওই মন্দিরের একজন কর্মী। বিবিসি ভেরিফাইকে তিনি বলেন, 5ই আগস্ট দুপুরের পর এ মন্দিরের পেছনে আওয়ামী লীগের কার্যালয়ে হামলা হয়। হামলাকারীরা কার্যালয়ের ভেতর থেকে আসবাবপত্র বাইরে এনে তাতে আগুন ধরিয়ে দেন। স্বপন দাস আরো বলেন, ওই ঘটনার দিন মন্দিরে হামলা না হলেও উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করায় সেটি বন্ধ রাখা হয়েছে। স্থানীয় লোকজন দিন রাত পালাক্রমে মন্দির পাহারা দিচ্ছেন। এটি একই রকমের অনেক ঘটনার একটি উদাহরণ মাত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নজর রাখা প্রতিষ্ঠান ব্র্যান্ডওয়াচের তথ্য অনুযায়ী হিন্দুদের বাড়িঘর মন্দিরে মুসলিমদের হামলা গত 4ই আগস্টের পর থেকে এমন হ্যাশট্যাগের অধীন প্রচারণায় লাখ লাখ মানুষ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব অ্যাকাউন্ট থেকে এ ধরনের প্রচারণা চালানো হয়েছে সেসবের অধিকাংশ ভারতীয় অ্যাকাউন্ট। ভাইরাল হওয়া পোস্টগুলোর একটিতে দাবি করা হয় বাংলাদেশি একজন হিন্দু ক্রিকেটারের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। বিবিসি ভেরিফাইয়ে দেখা গেছে সেটি মূলত আওয়ামী লীগের একজন মুসলিম সংসদ সদস্যের বাড়ি। সাবেক মন্ত্রী সহ আলোচিতরা কোথা থেকে গ্রেপ্তার হচ্ছেন? ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পর আত্মগোপনে চলে গেছেন আওয়ামী লীগ এবং এর সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা। আত্মগোপনের তালিকায় আছেন সাবেক মন্ত্রী, সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ব্যক্তিরাও। তাদের কেউ কেউ গ্রেপ্তারও হচ্ছেন। 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকায় এখন পর্যন্ত 6 আলোচিত ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। তাদের মধ্যে সাবেক মন্ত্রী ও রাজনৈতিক নেতা রয়েছেন। এছাড়া একজন সদ্য অব্যাহতিপ্রাপ্ত সেনা কর্মকর্তাও আছেন। এই 6 জনের 2 জনকে গ্রেপ্তার হওয়ার কয়েকদিন আগে বিমানবন্দর দিয়ে দেশত্যাগের সময় আটকে দেওয়া হয়েছে।